আমাদের ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। দেখুন, আজকে আমাদের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2024 যে এসএসসি জিডির যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, প্রচুর ইনফরমেশন দেবো তোমাদেরকে। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে থাকো, আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। তো চলো দেখে নিই প্রথম প্রশ্নটি কি রয়েছে। বেশ অর্থাৎ ক্ষার লাল লিটমাসের রং ড্যাশে পরিবর্তন করে। অপশন কি কি ছিল? নীল, বেগুনি, গোলাপি আর হলুদ। প্রথম যে পয়েন্টটা আমি দিয়েছি, লাল লিটমাস কাগজের রং নীল হয়ে যায় যখন এটি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে লাল লিটমাস, লিটমাসটা কি? একটা কাগজ। সেই কাগজ কি হয় না, যখন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, লাল লিটমাস কাগজ যখন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে তখন তার কালার কি হয়ে যায়? নীল হয়ে যায়। তাহলে এখানে আমাদের অপশন অনুযায়ী অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ নীল। এর পরের পয়েন্টগুলো দেখো। এর স্বাদ তিক্ত হয়, অর্থাৎ কার স্বাদ? ক্ষারের স্বাদ তিক্ত হয় এবং লাল লিটমাসের রং নীলে পরিবর্তিত হয়। এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। তাহলে ক্ষার অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া করে তখন কি হয়? লবণ তৈরি করে। তারপরে দেখো, লিটমাস পেপার এমন একটি কাগজ যা একটি নির্দিষ্ট সূচক দিয়ে কার্য সম্পাদন করা হয়, যা লাইকেন থেকে প্রাপ্ত। তাহলে এই লিটমাস পেপারটা কোথা থেকে আসে? না, লাইকেন থেকে নেওয়া হয় এবং এটা 10 থেকে 15টি প্রাকৃতিক রঙের মিশ্রণ। দেখো, নর্মালি আমরা লিটমাস কাগজকে ব্যবহার করি ক্ষার, অ্যাসিডিটি এবং নিউট্রাল জানার জন্য। তারপরে দেখো, দ্রবণটি অ্যাসিডিক নাকি ক্ষারীয় তা নির্ধারণ করে কে? এই লিটমাস পেপার। তাহলে লিটমাস পেপার দিয়ে আমরা কি করতে পারি? যদি আমি জলের কথা বলি, তাহলে জলটা ক্ষারীয় নাকি অ্যাসিডিক নাকি নর্মাল জল, সেটাকে তুমি কি করতে হবে? এই লিটমাস পেপার দিয়ে তুমি টেস্ট করতে পারবে। দেখো, অনেকেই আমাদের এই চ্যানেলে ভিজিট করে না, বা যারা করে তাদের আমাদের ভিডিও দেখে না। তার মূল কারণ কি? আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ভিডিও অনেক ইনফরমেটিভ হয়, সেই জন্য হয়তো অনেকের পছন্দ হয় না। অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর করে চলে যায়, তাদেরগুলো লাখো লাখো ভিউ হয়, কিন্তু আমাদের মাত্র 30 থেকে 40টা ভিউ হয়। কিন্তু আমাদের উদ্দেশ্য এটাই, আমরা থেমে থাকবো না, আমরা আমাদের মতো চালিয়ে যাব। যে 30 জন ছেলে মেয়ে আমাদের এই চ্যানেল ভিজিট করে আমাদের ভিডিও দেখবে, যতটুকু সময় তারা ইনভেস্ট করবে সেই সময়ের যেন তারা মূল্য পায়, সেটার দিকে আমাদের সবসময় লক্ষ্য থাকবে। তো চলো তারপরের প্রশ্নটিকে দেখে নিই। 1873 সালে তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এখানে তিনি হিসেবে কাকে বলা হয়েছে? অর্থাৎ 1873 সালে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ তে রয়েছে গোবিন্দরাও ফুলে, বি তে রয়েছে গোপাল হরি দেশমুখ, সি তে রয়েছে সাবিত্রীবাই ফুলে, আর চারে রয়েছে জ্যোতিবা ফুলে। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টটাকে আমরা দেখে নেব। সত্যশোধক সমাজ একটি সামাজিক সংস্কারক সমাজ, অর্থাৎ একটা এনজিও সংস্থা ছিল, যা 1873 সালের 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে জ্যোতিবা ফুলে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে 1873 সালে 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে কি করেছিলেন? একটা সমাজ সংস্কারক সংস্থা সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। ক্লিয়ার? তারপরে দেখো, দেবপ্রয়াগ ভাগীরথী ও ড্যাশ দ্বারা যুক্ত হয়েছে। দেখো, দেবপ্রয়াগ হচ্ছে একটি প্রয়াগ, তোমরা জানো। পঞ্চপ্রয়াগের নাম তোমরা শুনেছো, বা যদি না শুনে থাকো এই ভিডিও আমি আলোচনা করব পঞ্চপ্রয়াগ নিয়ে। পঞ্চপ্রয়াগ, ঠিক আছে? তো এখানে এই পঞ্চপ্রয়াগ কি? যেটা দেবপ্রয়াগের কথা বলা রয়েছে প্রশ্নে, এই দেবপ্রয়াগ কথার অর্থ হচ্ছে ঈশ্বরীয় সঙ্গম, ঠিক আছে? তারপরে দেখো রয়েছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ মানে কোন জায়গাটাকে বোঝাচ্ছে? যেখানে ধৌলি গঙ্গা এবং অলকানন্দার মিলন হচ্ছে, সেই স্থানটাকে আমরা কি বলছি? বিষ্ণুপ্রয়াগ। তারপরে দেখো আছে কি? নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ কোন স্থান? না, যেখানে নন্দাকিনী এবং অলকানন্দার উদ্ধার কি করছে? মিলিত হচ্ছে। তারপরে তিনে রয়েছে কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগে কি হচ্ছে? পিন্ডার নদী এবং অলকানন্দা নদী মিলিত হচ্ছে।
4 নম্বর রয়েছে রুদ্রপ্রয়াগ, যেখানে অলকানন্দা আর মন্দাকিনী কি হচ্ছে, মিলিত হচ্ছে। আর যেটা পঞ্চপ্রয়াগ অর্থাৎ দেবপ্রয়াগ, সে দেবপ্রয়াগে কি ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হচ্ছে। তাহলে দেখো এখানে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে অলকানন্দা রিভার, অলকানন্দা নদী কি হচ্ছে, অন্য একটা নদীর সঙ্গে মিলিত হচ্ছে। তাহলে একটা নদী তো তোমার কনফার্ম থেকেই গেল, আর একটা নদীকে তোমাকে মনে রাখতে হবে পঞ্চপ্রয়াগের জন্য। তার মধ্যে হচ্ছে ভাগীরথী, যেটা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। সেই ভাগীরথী নদী অলকানন্দার সঙ্গে যেখানে মিলিত হয় সেটাকে আমরা কি বলি, দেবপ্রয়াগ। এভাবে তোমরা মনে রাখতে পারো। তারপরে ধৌলিগঙ্গা, অর্থাৎ প্রথমেই যেখানে অলকানন্দা রিভার তৈরি হয়েছে সেখান থেকে নেমে আসতে আসতেই ঠিক তার পূর্ব সাইড থেকে এসে মিশে থেকে ধৌলিগঙ্গা। এই ধৌলিগঙ্গা যেখানে মিশলো সেই জায়গাটাকে আমরা কি বলছি, বিষ্ণুপ্রয়াগ। তারপরে দেখো নন্দপ্রয়াগ মনে থাকবে, যেখানে নন্দাকিনী মিশবে। আর কর্ণপ্রয়াগ পিন্ডার। তারপরের প্রশ্ন দেখো, ভারতের আভ্যন্তরীণ জলপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা কে দেখেন? দেখো তোমাদের প্রশ্ন ইংরেজিতে ছিল বা বাংলাতেও ছিল, কিন্তু আমি ইংরেজি থেকে ট্রান্সলেশন করেছি, সেই জন্য তোমাদের বাংলাগুলো একটু ডিস্টার্ব হতে পারে। ভারতের আভ্যন্তরীণ জলপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা, এই আভ্যন্তরীণ জলপথ যেটাকে বোঝাচ্ছে সেটাকে আমরা শর্ট ফর্মে বলি ইনল্যান্ড ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে? তো এখানে এই যে ভারতের আভ্যন্তরীণ জলপথ, এইটার উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা কে করে? প্রথমে রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, আমরা জানি এটা আয়রন বা স্টিলের সঙ্গে রিলেটেড। তারপরে অপশন বি তে রয়েছে ভারতের আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ, অর্থাৎ ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। তারপরে রয়েছে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি, যেটা আমাদের জাতীয় সড়ককে দেখাশোনা করে। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ, যেটা বিমানবন্দর কর্তৃপক্ষকে দেখাশোনা করে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি। দেখো এখান থেকে প্রশ্ন এসএসসি করেছে। এরপরে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেব, যেগুলো আমাদের যে পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি বেশ কয়েকবার এখান থেকে প্রশ্ন করেছে। তো অনেকেই বা অনেক বইতেই এই তথ্যগুলো থাকলেও আমরা এড়িয়ে যাই, বা কিছু বইতে এই তথ্য দেওয়াও থাকেন। তো আজকে কিন্তু আমরা এখান থেকে কিছু তথ্য অবশ্যই দেখে নেব। যদি তোমরা না জেনে থাকো তাহলে এর স্ক্রিনশট নিয়ে নেবে, বা এটাকে ভিডিওটাকে পজ করে তোমরা লিখে রাখবে সেই তথ্যগুলো কি কি। তার আগে একটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়া আছে। তোমরা জানো যে টিপিএম একাডেমি অনলাইন অফলাইনে পড়ায়। এতদিন পর্যন্ত আমরা অনলাইনে আসিনি। রিসেন্টলি আমরা অনলাইনে একটা আমাদের অ্যাপ লঞ্চ করেছি, যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে টিপিএম একাডেমি অনলাইনে সার্চ করলে পরে। নতুন একটা ব্যাচও আমরা শুরু করতে চলেছি, সেটার নাম হচ্ছে প্রস্তুতি ব্যাচ। কাদের জন্য প্রস্তুতি? না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি এবং আরপিএফ। বিশেষ করে আমাদের ফোকাস হচ্ছে ফোর্সের বা পুলিশের রিক্রুটমেন্টের জন্য। তো এই কোর্সে যদি তোমরা ভর্তি হও, কি কি থাকবে এই কোর্সে? দেখো কিছু বলার নেই, কোর্স হচ্ছে অল সাবজেক্ট তোমাদেরকে পড়ানো হবে, অল সাবজেক্ট। এবং পড়াবেন কারা, তার ডিটেলস ওখানে দেওয়া রয়েছে। এই কোর্সটা যদি তোমরা পারচেস করো কি পাবে? তিনটে জিনিস পাবে একসাথে। একটা হচ্ছে ই লার্নিং, অর্থাৎ তোমাদেরকে অনলাইনে লাইভ ক্লাসে পড়ানো হবে। দুই হচ্ছে একটা তোমরা পুরো ইবুক পাবে, যেটা প্রায় 300 পাতার একটা ইবুক, যেখানে 5000 প্লাস অনলাইনার প্রশ্ন রয়েছে, একদম চ্যাপ্টার ধরে ধরে প্রতিটা সাবজেক্টে। এবং তোমরা 4টে থেকে 5টা ফুল মক টেস্ট পাবে, এবং 250 প্লাস মিনি টেস্ট পাবে প্রত্যেক সাবজেক্টের এবং চ্যাপ্টার অনুযায়ী। তাহলে একটা কোর্স পারচেস করলে পরে তোমরা তিনটে বেনিফিট পাচ্ছ। কি কি? পুরো কোর্সটাকে পাচ্ছ, একটা বই পাচ্ছ, এবং সারা বছরের জন্য তোমরা টেস্ট দিতে পাবে। এখন 250টা হলেও এরপরে টেস্ট যখন আমরা আপলোড করব, তোমাদের ভ্যালিডিটি যতদিন থাকবে তোমরা ততদিন পর্যন্ত টেস্ট দিতে পারবে। ঠিক আছে? দেখো এখানে তোমাদের পড়াবেন কারা? আমি তাপস স্যার, আমি পড়াবো তোমাদেরকে জিকে। প্রণব স্যার কি পড়াবেন তোমাদেরকে? ইংরেজি এবং জিকে। সিদ্ধার্থ স্যার, তিনি পড়াবেন ম্যাথ এবং রিজনিং। তোমরা যদি এই কোর্সে কেউ ভর্তি হতে চাও, তার জন্য যোগাযোগ করতে পারো এই নাম্বারে, বা এই নাম্বারে, দুটো নাম্বার দেওয়া রয়েছে, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। বা নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা কোর্সের ডিটেলস পড়ে নিতে পারো। তো চলো দেখে নিই আমরা ন্যাশনাল
ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সম্পর্কে। দেখো এটাকে অনেক সময় শর্ট ফর্মে দেওয়া থাকে IWAI, I ফর ইনল্যান্ড, W ফর ওয়াটারওয়েজ, A ফর অথরিটি, I ফর ইন্ডিয়া। তাহলে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এ একটা আইন হয়েছিল কবে? 1985 সালে। আর এই আইনের ভিত্তিতেই 27 অক্টোবর 1986 সালে গঠিত হয়েছিল কে? ইনল্যান্ড অথরিটি, ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। খুবই ইম্পর্টেন্ট তথ্য, পিএসসি বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে ভাই। তারপরে দেখো এর সদর দপ্তর কোথায় রয়েছে? নয়ডাতে, উত্তরপ্রদেশের নয়ডাতে IWAI এর সদর দপ্তর রয়েছে। এরপরে দেখো আমাদের দেশে মেন যে ওয়াটারওয়েজ রয়েছে সেই ওয়াটারওয়েজ মোটামুটি 7টা, খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে আজ পর্যন্ত পরীক্ষায় জিজ্ঞেস করেছে 3টে, সেই 3টে নিয়ে আমরা আলোচনা করব। প্রথম রয়েছে কি? জাতীয় জলপথ 1 বা ন্যাশনাল ওয়াটারওয়েজ 1 বা NW1। দেখবে আমরা ন্যাশনাল হাইওয়েকে কি বলি? NH1। যেমন আমাদের পশ্চিমবাংলায় যেটা রয়েছে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত সেটা হচ্ছে NH12, যেটাকে আগে 34 বলা হতো। NH34 এখন হয়েছে NH12। তো এই NH12 এর একটা দৈর্ঘ্য রয়েছে বা একটা সীমিত লাইন রয়েছে। সেই সীমিত লাইনটা কি? না কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এই লাইন বিস্তৃত। সেই রকম এই জলপথেরও একটা বিস্তৃত লাইন রয়েছে, সেই লাইনটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করেছে বেশ কয়েকবার। সেই লাইনটা কি? না ন্যাশনাল ওয়াটারওয়েজ 1 প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত এবং এটা গঙ্গা, ভাগীরথী, হুগলি নদীর উপর প্রসারিত। এর দৈর্ঘ্য কতটা? দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। দৈর্ঘ্য হচ্ছে 1620 কিলোমিটার। তারপরে ন্যাশনাল ওয়াটারওয়েজ 2, এটা কোথা থেকে কোথায় বিস্তৃত? এটা হচ্ছে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত বিস্তৃত এবং কোন নদীর উপরে? ব্রহ্মপুত্র নদের উপরে। এর দৈর্ঘ্য কতটা? 891 কিলোমিটার। তারপর 3 নম্বর জলপথ কোনটা রয়েছে? 3 নম্বর জলপথ রয়েছে যেটা পশ্চিম উপকূলের খালে, কোথা থেকে কোথায় বিস্তৃত? কোঝিকোড থেকে কোল্লাম পর্যন্ত বিস্তৃত। এটার দৈর্ঘ্য 205 কিলোমিটার। তাহলে তোমাকে প্রশ্ন এখান থেকে কি কি করতে পারে? বিভিন্ন ভাবে করতে পারে। জাতীয় জলপথ 2 এর দৈর্ঘ্য কত? কোথায় থেকে কোথা পর্যন্ত বিস্তৃত এবং কোন নদীর উপরে? এইরকম ভাবেই তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে। মানে প্রত্যেকটা তথ্য কিন্তু হেভি ইম্পর্টেন্ট, যেগুলো ওয়েস্ট বেঙ্গল পিএসসি বারংবার জিজ্ঞেস করেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে পরীক্ষাগুলো হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলোকে দেখতে পারো। তারপরে দেখো ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে বা ধারাতে কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা হয়েছে? তোমরা জানো গ্রেপ্তারের ক্ষেত্রে যে আমাদের প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা কত নম্বর ধারায় দেওয়া রয়েছে? 22 নম্বর ধারায়। তার মানে সঠিক অ্যান্সার কি হবে? আর্টিকেল 22। এই 22 নম্বর ধারাটা কি সেটা তো আমরা জেনে নিলাম, নাকি গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে প্রোটেকশন দেওয়া হয় বা সুরক্ষা দেওয়া হয়। তারপরের লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাগরিক এবং অনাগরিক উভয়ের জন্য প্রযোজ্য। তোমরা জানো আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত, এই সমস্ত মৌলিক অধিকারগুলো কিন্তু সমস্ত নাগরিক এবং অনাগরিক সবাই জন্য নয়। সবগুলো তো নাগরিকদের জন্য, কিন্তু কোন কোন গুলো নাগরিকদের জন্য সেগুলো কিন্তু আমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করেছে। সেই জন্য জেনে রাখবো। তাহলে আর্টিকেল 22 কিন্তু অনাগরিকদের জন্য প্রযোজ্য। তারপরে দেখো আর্টিকেল 22(1) কি বলা রয়েছে? না যে কোনো ব্যক্তি যে হেফাজতে আছে তাকে কেন হেফাজতে নেওয়া হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু জানাতে হবে। পুলিশ যদি তোমাকে গ্রেপ্তার করে তাহলে গ্রেপ্তারের কারণ কিন্তু তোমাকে জানাতে হবে, বলছে কে? আর্টিকেল 22(1) উপরন্তু সেটা তো জানাতেই হবে এবং সেই ব্যক্তিকে তার অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করার অধিকারও দিতে হবে। যদি পুলিশ আমাকে গ্রেপ্তার করে তার কারণ তো অবশ্যই জানাতে হবে এবং তার সাথে সাথে আমার যিনি অ্যাডভোকেট থাকবেন তার সাথে যাতে আমি কন্ট্যাক্ট করতে পারি সেই বিষয়েও আমাকে সাহায্য করতে হবে। তারপরে আর্টিকেল 22(2) কি বলা রয়েছে? গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে বিচারিক ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। এটা পরীক্ষায় কতবার জিজ্ঞেস করেছে তোমরা নিজেরাও জানো। তো 24 ঘন্টা এখানে এক্সক্লুডিং, কোনটা এক্সক্লুডিং হবে? না যে টাইমটা তোমাকে গ্রেপ্তার করা থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে যে পথটা রয়েছে সেই পথটাতে যতক্ষণ সময় লাগবে সেই সময়টাকে বাদ দিয়ে। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো, শিল্প উন্নয়নের অসুবিধা হলে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হওয়ার কি অসুবিধা?
অপশনে রয়েছে টেকসই উন্নয়ন, অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তারপরে আছে দূষণ, তারপরে আছে উচ্চ রাজস্ব সংগ্রহ, তারপরে আছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমরা জানি ইন্ডাস্ট্রি যেদিন থেকে ডেভেলপ হয়েছে সেদিন থেকে কি বেড়েছে? দূষণ বেড়েছে। তাহলে সব থেকে বড় অসুবিধা কি? সেটা হচ্ছে দূষণ। তারপরে দেখো, দারুণ প্রশ্ন, যদি 4 জন শ্রমিকের প্রয়োজন হয় এবং 7 জন কাজ করে, তাহলে অতিরিক্ত 3 জন শ্রমিক কোন ধরনের বেকারত্বে ভুগবেন? মনে হবে যেন আমি জিকে করতে করতে হয়তো অঙ্কে চলে আসলাম, কিন্তু এটা অঙ্ক নয়, জিকেরই প্রশ্ন, এবং একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে এসছে এই প্রশ্নটা, যেটা ইকোনমিক্স এর একটা পার্ট। সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তোমরা হয়তো অনেকেই এই জায়গাগুলোকে পড়ো না, কিন্তু আমরা এই জায়গাগুলোকে আমাদের ছাত্রদেরকে পড়াই, পুরো কমপ্লিট করানো আছে এই চ্যাপ্টার গুলো। তো তোমরা যদি আমাদের চ্যানেলে ভিডিও দেখো বা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হও, তাহলে কিন্তু সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার তোমাদেরকে ধরে ধরে বোঝানো হবে। প্রথম যে দেখো অপশনটা রয়েছে চক্রীয় বেকারত্ব বা সাইক্লিক আনএমপ্লয়মেন্ট, ঘর্ষণমূলক বেকারত্ব ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, কাঠামোগত বেকারত্ব স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, ছদ্মবেশী বেকারত্ব বা ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। তাহলে এই জিনিসগুলোকে যদি আমরা না জানি তাহলে অ্যান্সারটা করবো কিভাবে? সেই জন্য আমরা জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা নিই। সাইক্লিক আনএমপ্লয়মেন্ট, দেখো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে বা লেন্দি হয়ে যাবে, আমি জানি যে 15-16টা প্রশ্নের জন্য আমরা এত বড় ভিডিও কেন দেখবো। আগেই বললাম সেই জন্যই আমাদের 30টা ভিউ হয়। অনেকে হাসি রিয়াক্ট দিতে পারো, দেবে, কোনো চাপ নেই। তো যে 30 জন এখনো পর্যন্ত দেখছো তাদের যাতে সময় নষ্ট না হয় সেই জন্য ব্যবস্থা করবো। সাইক্লিক আনএমপ্লয়মেন্ট এই জিনিসটা কি? দেখো, যখনই কোনো একটা জিনিসের সিজন আসে, সেই সিজনে কিন্তু সেই কাজটা বা সেই ব্যবসাটা ভালো চলে, সেই সময় সেখানে এমপ্লয়মেন্টের দরকার হয়। তাহলে সেই সিজনটা পার হয়ে গেলে কি হয়? আর সেখানে এমপ্লয়মেন্টের দরকার হয় না। যদি একটা আমি ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে বর্তমানে তোমরা জানো যে আম এবং লিচু এর প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে। তাহলে আমের যখন উৎপাদন হচ্ছে, আমকে গাছ থেকে পাড়া, তাকে প্যাকেজিং করা, তাকে মার্কেটে সেল করা, এসবের জন্য লোকের দরকার হবে। তাহলে এই সময় কি হবে? কিছু এমপ্লয়মেন্ট হবে এই সেক্টরটাতে। তাহলে আমের সিজন যখন চলে যাবে, তখন এখানে যে লোকগুলো কাজ করছিল সেগুলো কি হয়ে যাবে? আবার আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, অর্থাৎ বেকার হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কি? চক্রীয় বেকারত্ব। তাহলে আবার যখন এই লোকগুলো আমের সিজন আসবে তখন তারা আবার কাজ পাবে। ক্লিয়ার হয়েছে? একটা সাধারণ ধারণা দিলাম। যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আনএমপ্লয়মেন্টের উপর একটা ডেডিকেটেড ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে দেবো। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, এটাও এক ধরনের আনএমপ্লয়মেন্ট। কেমন ধরনের আনএমপ্লয়মেন্ট? সাপোজ ধরো তুমি একটা বর্তমানে জবে রয়েছো, ধরো জবটা হচ্ছে এ, কিন্তু এ জবে কাজ করে তুমি স্যাটিসফাইড হচ্ছ না বা কোনো কারণে তোমার ভালো লাগছে না, তুমি জবটাকে কি করলে? লেফট করে দিলে, অর্থাৎ ছেড়ে দিলে। এরপরে তুমি বি জবের জন্য খোঁজ চালাচ্ছ। তাহলে এই যে সিচুয়েশন, এ জব ছেড়ে দেওয়া এবং বি জবকে খোঁজা বা না পাওয়া পর্যন্ত একটা বেকারত্ব টেনিওর থাকছে, এইটাকে আমরা কি বলি? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এরপরে দেখো কি রয়েছে? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এটা কি জিনিস? ভাই, এটা হচ্ছে কাঠামোগত বেকারত্ব। মানে তুমি করেছো সিভিল ইঞ্জিনিয়ার, সাপোজ তুমি সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছো, ওকে, কিন্তু বর্তমান পরিস্থিতি এমন সেখানে তুমি সিভিল ইঞ্জিনিয়ারের কোনো জব পাওনি, তুমি একটা কোম্পানির ব্যাক অফিসে বসে জব করছো। তাহলে তোমার জবের ধরনটা কি ছিল? হওয়া উচিত ছিল সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা, কিন্তু তুমি করছো কি? ব্যাক অফিসে কাজ করছো। তাহলে তোমার যে যোগ্যতা বা তুমি যেটা নিয়ে পড়াশোনা করেছো তার উপর ভিত্তি করে তুমি জব পেলে না, এটাকে কি বলা হয়? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এরপরে রয়েছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্মবেশী বেকারত্ব। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্মবেশী বেকারত্ব। মানে কি? স্পষ্টভাবে এখানে উদাহরণ দিয়ে বলেছি, যে জায়গায় 4 জন শ্রমিকের প্রয়োজন সেখানে 7 জন শ্রমিক কাজ করছে, তাহলে অতিরিক্ত 3 জন কোন ধরনের শ্রমিক হবে? তারা হবে ছদ্মবেশী শ্রমিক। ক্লিয়ার? যদি ভাই ভালো লাগে, মনে হয় যে না বুঝতে পারছি বা তথ্য দেওয়া হচ্ছে যেগুলো তোমাদের কাজে লাগবে, তাহলে অবশ্যই একটা লাইক করবে। তারপরের প্রশ্ন দেখো, সরি, এখানে কিছু তথ্য আমি দিয়ে রেখেছি সেটা সম্পর্কে। তো ভারতে 7 ধরনের বেকারত্ব রয়েছে, তার মধ্যে 4 ধরন নিয়ে আলোচনা করেছি, বাকিগুলো তোমরা দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে করে নেবে। নিচের কোনটি পরোক্ষ করের উদাহরণ?
দেখো আমাদের যে ট্যাক্স ব্যবস্থা, ট্যাক্স সিস্টেম, এই ট্যাক্স সিস্টেম হয় দুই প্রকারের। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স, এই হোয়াট ইজ ডাইরেক্ট ট্যাক্স আর হোয়াট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে পার্সন ডাইরেক্ট কাকে দিচ্ছে ট্যাক্স, গভর্নমেন্টকে। আর ইনডাইরেক্ট ট্যাক্স মানে কি, পার্সন দেবে কাকে, একজন মিডিলম্যানকে, একজন মিডিলম্যানকে, সেই মিডিলম্যান কাকে দেবে, গভর্নমেন্টকে দেবে। তাহলে যেটা ডাইরেক্ট ট্যাক্স কি হচ্ছে, সিটিজেন থেকে ডাইরেক্ট বা পার্সন থেকে ডাইরেক্ট কোথায় যাচ্ছে, গভর্নমেন্টের কাছে যাচ্ছে। সেটা পার্সন হতে পারে, সেটা অর্গানাইজেশন হতে পারে, সেটা কর্পোরেট সেক্টর হতে পারে, যাই হোক না কেন, যে কাকে দেবে, ডাইরেক্ট গভর্নমেন্টকে দেবে। আর ইনডাইরেক্ট ট্যাক্স কি হবে, যেটা ডাইরেক্ট সরাসরি গভর্নমেন্টকে না দিয়ে অন্যের হাত হয়ে হয়ে গভর্নমেন্টের কাছে যাবে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস। তার প্রকৃষ্ট উদাহরণ যদি আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। দেখবে ইনকাম ট্যাক্স আমরা কি করি, ডাইরেক্ট গভর্নমেন্টকে দিই, কাউকে দিই। কিন্তু যদি জিএসটির কথা বলি, জিএসটি আমরা কি করি, সাপোজ ধরো তুমি একটা ল্যাপটপ কিনলে, সেই ল্যাপটপের যে ট্যাক্স, সেটা কি তুমি ডাইরেক্ট গভর্নমেন্টকে দিচ্ছ, না। তুমি যে রিটেলারের কাছ থেকে বা যে দোকানদারের কাছ থেকে তুমি ল্যাপটপটা নিলে, সেই রিটেলারকে পয়সা পেমেন্ট করবে। সেই রিটেলার কি করবে, যে কোম্পানির ল্যাপটপ নিয়েছে, সাপোজ ধরো সেই ল্যাপটপ নিয়েছে ডেলের, তো ডেলকে পয়সা দেবে। ডেল কি করবে তখন, গভর্নমেন্টকে পয়সা দেবে। এইরকম ভাবে কি হবে, জিএসটি বা ইনডাইরেক্ট ট্যাক্স রুলিং হবে বা সাইকেলিং হবে। তো এখানে যে উদাহরণগুলো রয়েছে, সঠিক অ্যান্সার কি হবে, জিএসটি বা অপশন 4। গিফট ট্যাক্সও হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, এবং ওয়েলথ ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তারপরের প্রশ্ন দেখো, চুনাপাথর, চক এবং মার্বেল ড্যাশের বিভিন্ন রূপ। কার বিভিন্ন রূপ, ক্যালসিয়াম কার্বনেটের বিভিন্ন রূপ। CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। তারপরের প্রশ্ন কি রয়েছে, রাজস্থানের বিবাহিত মহিলাদের দ্বারা উদযাপিত বাৎসরিক উৎসব গঙ্গাউর হিন্দু মাসে, অর্থাৎ হিন্দু কোন মাসে পালিত হয়। দেখো এই গঙ্গাউর উৎসব সম্পর্কে বলি, এই গঙ্গাউর উৎসবটা কারা পালন করে, আমরা জেনে নিলাম রাজস্থানে পালন করে বিবাহিত মহিলারা। কিন্তু কাকে উৎসর্গ করে পালন করা হয়, দেবী দেবী গৌরীকে, বা কোনো কোনো জায়গায় থাকতে পারে দেবী পার্বতী। দেবী পার্বতী বা দেবী গৌরীকে ডেডিকেট করে এই উৎসব পালন করা হয়। সঠিক অ্যান্সার হবে চৈত্র মাস। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র লিখেছেন, অর্থশাস্ত্র কে লিখেছেন, ভারতের মেকিয়াভেলি, কৌটিল্য। কৌটিল্যকে কি বলা হয়, ভারতের মেকিয়াভেলিও বলা হয়। এবং এই অর্থশাস্ত্র বইটা কোন ভাষায় রচিত, সংস্কৃত ভাষায় রচিত। কি নিয়ে রচিত, না চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থনীতি, রাজনীতি, এই বিষয়ে এই গ্রন্থটাকে রচনা করা হয়েছে। তারপরে প্রশ্ন, অ্যালার্মেল ভাল্লি নিচের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর বাহক। এসএসসি কিন্তু খুঁজে খুঁজে তোমাদের জন্য প্রশ্ন জোগাড় করে। কি না, তোমরা জানো যে ভারত একটা কালচারাল কান্ট্রি। ভারত সারা পৃথিবীতে পরিচিত তার কালচারের জন্য। সেই জন্য এসএসসি তোমাদেরকে কালচার সম্পর্কে ভাই খুব স্পষ্ট একটা ধারণা দিতে চাই, সেই জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলোকে জোগাড় করে। যাই হোক, জোকস করলাম। তো এটার সঠিক অ্যান্সার কি হবে, এটার সঠিক অ্যান্সার হবে ভারতনাট্যম। ঠিক আছে, ভারতনাট্যম কোথাও পালিত হয়, তামিলনাড়ুতে পালন করা হয়। তারপরে দেখো, কোন খেলার মাঝখানে একটি আয়তক্ষেত্রাকার এলাকা সহ বা মাঠ সহ, এলাকা সহ মাঠটি প্রায়শই ডিম্বাকৃতি হয়, যা 22 গজ বাই 10 ফুটের হয়। মানে 22 গজ ইন্টু 10 ফুটের একটা মাঠ হয়। কোন খেলা, তোমরা জানো 22 গজের নাম শুনে বুঝতে পেরে গেছো, সেটা হবে ক্রিকেট খেলা। ক্রিকেট খেলার মাঠের দৈর্ঘ্য হয় 22 গজ আর চওড়া হয় 10 ফুটের। ড্যাশ হলো মন্ত্রিসভা এবং গভর্নরের মধ্যে যোগাযোগের মাধ্যম। গভর্নর যখন এসছে তখন আমরা বুঝতে পেরেছি এটা কোনো একটা স্টেটের কথা বলা হয়েছে। তো কোনো একটা স্টেটে গভর্নর এবং মন্ত্রিসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে, অ্যাসেম্বলি এবং গভর্নরের মধ্যে কে যোগাযোগ রক্ষা করবে, সেটা হচ্ছে সিএম বা মুখ্যমন্ত্রী। সঠিক অ্যান্সার কি হবে, মুখ্যমন্ত্রী। সেম টু সেম যদি এটা পার্লামেন্টের কথা বলে বা কেন্দ্রীয় সরকারের কথা বলে, তাহলে মন্ত্রিসভা এবং প্রেসিডেন্টের মধ্যে যোগাযোগ কে করবে, পিএম। পরের প্রশ্নটি দেখো, সিভি চন্দ্রশেখর ড্যাশের অবদানের জন্য পদ্মভূষণে ভূষিত হন। এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, কিন্তু দিয়ে দিয়েছি, যাই হোক, সেটা হচ্ছে ভারতনাট্যম। সিবি চন্দ্রশেখর ভারতনাট্যমে অবদানের জন্য পদ্মভূষণে ভূষিত হন।
তা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা আমাদের কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই একবার চেক আউট করে নেবে। ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে। থ্যাংক ইউ।